অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষায় ৮০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার মধ্যে ১০ নম্বর থাকে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। আমি মৌলিক গণিতের ৮টা অধ্যায়ের থেকে ১০ নম্বরের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো এসে থাকে তার মধ্যে গুরুত্বপূর্ণ আসার মতো উপযোগী কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি যে এগুলো থেকেই ১০ নম্বর আমরা কমন পাবো। আসা যাক প্রথম অধ্যায়। এখানে এটা গুরুত্বপূর্ণ যে গাণিতিক অর্থনীতির সংজ্ঞা। গাণিতিক অর্থনীতি কাকে বলে? অর্থনীতির ধারণাসমূহকে যখন গাণিতিক হাতিয়ার যেমন গাণিতিক সূত্র, সমীকরণ, অপেক্ষক, চিত্রসেট ইত্যাদির সহায়তায় ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় তখন তাকে গাণিতিক অর্থনীতি বলা হয়। ২ নম্বর আসি, এটাও ইম্পর্টেন্ট যে অর্থনৈতিক মডেল কি। এটা ২০১৫ সালে ১৮ সালে এসেছে। অর্থনীতির কোনো ধারণাকে যখন চিত্র সেট এবং গাণিতিক সমীকরণের সাহায্যে উপস্থাপন করা হয় তখন তাকে অর্থনৈতিক মডেল বলে। অর্থনৈতিক মডেল। তারপর আসি প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক সংখ্যা কাকে বলে? শূন্য অপেক্ষা বড় যে কোনো পূর্ণ সংখ্যাকে প্রাকৃতিক সংখ্যা বলে। ইংরেজিতে বলে ন্যাচারাল নাম্বার। একে এন দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল লেটার এন দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে? দৈনন্দিন জীবনে আমরা যে সকল সংখ্যা ব্যবহার করি সবগুলোকেই বাস্তব সংখ্যা বলা হয়। যেমন ২, ৩, -২, ৭, 0.৫ সবগুলোই বাস্তব সংখ্যা। আবার এভাবে এইটুক সংখ্যাও দেওয়া যায়। মূলত অমূলত সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে। তারপর আসি অভ্যন্তরীণ চলক। অভ্যন্তরীণ চলক কোনো অর্থনৈতিক মডেলে ব্যবহৃত যে সকল চলকসমূহের মান উক্ত মডেলের ভেতর থেকে নির্ণয় করা যায় সেগুলোকে বলে অভ্যন্তরীণ চলক। অভ্যন্তরীণ চলক। এরপর আসি বাহ্যিক চলক। বাহ্যিক চলক কাকে বলে? যে চলকের মান মডেলের অভ্যন্তরের শক্তি দ্বারা নির্ধারিত হয় না তাকে বাহ্যিক চলক বলা হয়। এইটুক করে লিখলেই হবে, বেশি লেখার দরকার নেই। তারপর আসি জটিল সংখ্যা। জটিল সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত সংখ্যাকে জটিল সংখ্যা বলে। তাহলে বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যার সমন্বয়ে গঠিত একটা সংখ্যার উদাহরণ যেমন 3 + √-3। যেমন এই যে 3 প্লাস রুটের ভিতর যে কোনো সংখ্যা যদি দেই তাহলে এটা হবে কাল্পনিক সংখ্যা -5। এই যে 3 + -5 এইটা হলো জটিল সংখ্যা। তারপর আসি, এখানে একটা অঙ্ক আছে যে 27 এর পাওয়ার হচ্ছে 2/3। 27 এর পাওয়ার 2/3। এটাকে সমাধান করব কিভাবে? আমরা 27কে আমরা আগে ভাঙাই নিব। কিভাবে লেখা যায়? 3 × 3 × 3 অর্থাৎ 3 এর পাওয়ার কিউব দিলে 27 হয়। এখন এই যে 3 এর পাওয়ার 3 তার উপর পাওয়ার আছে 2/3। আমরা জানি সূচকের নিয়মের ক্ষেত্রে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে 3 এর পাওয়ার 3 তারপর ইন্টু হইল 2/3। এই 3 আর এই 3 কেটে গেল, তাহলে থাকে 3 এর পাওয়ার 2। তাহলে 3² = 9। সেম এইটার মতো করেই আমরা এই যে 8 নম্বরটার মতো করে 9 নম্বরটাও একই। এখানে 9⁻³ আছে। তাহলে এই 9কে যদি আমরা ভাঙাই ভেঙে লেখা যায় 3²। এখন এই 2 আর এই পাওয়ার -3/2 এটা আমরা যদি গুণ করি তাহলে 2 আর এই 2 কেটে গেল, তাহলে 3 এর পাওয়ার থাকতেছে এই -3। তাহলে এই -3⁻³ আমরা অ্যান্সার রাখতে পারি, আর অথবা এইটাকে আরেকবার লেখা যায় 1/3³ অর্থাৎ -3 যদি পাওয়ার থাকে তাহলে এইটা হর হিসাবে লেখা যায় 3³ তাহলে 1/27। তারপর মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? এক থেকে বড় যে সকল স্বাভাবিক সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। যেমন 3, 5, 7, 11 ইত্যাদি। কাল্পনিক সংখ্যা। আমরা যে সকল সংখ্যার বাস্তবে কোনো প্রয়োগ দেখি না অর্থাৎ যে সকল সংখ্যা বাস্তবে প্রয়োগ করা যায় না সে সকল সংখ্যাকে কাল্পনিক সংখ্যা বলা হয়। 2018 সালে এসেছে। তার সূচক অপেক্ষক কি? যে অপেক্ষকে স্বাধীন চলকের ভিত্তি হিসেবে যখন কোনো স্থির মান ব্যবহৃত হয় তখন ওই অপেক্ষকে সূচক অপেক্ষক বলে। অর্থাৎ যে অপেক্ষকে স্বাধীন চলক ধ্রুবক সংখ্যার পাওয়ার হিসাবে থাকে বা সূচক হিসাবে থাকে তাকে সূচক অপেক্ষক বলে। যেমন y = a⁴x। এইটা হলো একটা সূচক অপেক্ষক। এখানে x চলক, a ধ্রুবকের সূচক হিসাবে ব্যবহৃত হয়েছে। দ্বিঘাত সমীকরণ কাকে বলে? এটাও ইম্পর্টেন্ট। দ্বিঘাত সমীকরণ যে সমীকরণে
চলকের সর্বোচ্চ ঘাত 2 অর্থাৎ সূচক 2 তাকে দ্বিঘাত সমীকরণ বলে। যেমন y ইকুয়াল এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার, এইটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার 2। তারপর আসি, এখানে আছে একটা -5 + √5 দ্বিঘাত সমীকরণের একটি মূল হলে অপর মূলটি কত? এটা কি হবে? আমরা জানি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে এখানে প্লাস মাইনাস থাকে দুইটা মান, তাহলে এখানে -5 প্লাস আছে, তাহলে অপর মানটা হবে মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস। মূলদ সংখ্যা, এটা ইম্পর্টেন্ট। মূলদ সংখ্যা, যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যেমন 4/1, 6/2, 7/1, 8/4, এগুলো হলো মূলদ সংখ্যা। আর এখানে আরেকটা সমাধান আছে, অসমতার সমাধান। 3x - 4 <= 8 হলে x এর মান কত? এটাও 10 সালে এসেছে। তাহলে আমরা এখন কি করব? 3x - 4, এখন এই 4টাকে আমরা ডান দিকে নিয়ে আসবো, তাহলে প্লাস হয়ে গেছে 8 + 4, তারপর এই 3 12-এর সাথে ভাগ যাবে, তাহলে 12/3, তাহলে কাটাকাটি গেলে 4, তাহলে x = 4, তাহলে এখানে আমরা x এর মান পেলাম 4। এখানে একটা অঙ্ক, x এর পাওয়ার 0 তারপর ভাগ x এর পাওয়ার 0 মান কত? তাহলে আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান 1, তাহলে x এর পাওয়ার 0 এখানে 1 বসিয়েছি, ভাগ তারপর x এর পাওয়ার 0 1, তাহলে 1 এর সাথে 1 যদি ভাগ যায় তাহলে 1, তাহলে অ্যান্সার হবে কত? 1। তারপর এখানে একটা সংখ্যা দেওয়া আছে, ন্যাচারাল নাম্বারের সংখ্যা, e = 2.71828, কী ধরনের সংখ্যা? এটা হবে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা হচ্ছে দশমিকের পর যেগুলো চলতে থাকে, এটাও এরকম, এর জন্য এটা অমূলদ সংখ্যা। তারপর অধ্যায় 2-এ আসি। অধ্যায় 2, সেট বিষয়ে। সেট কাকে বলে? এই সংখ্যা পরস্পর ভিন্ন এবং সুসংজ্ঞায়িত কিছু সংখ্যক বস্তু বা বিষয়ের সমষ্টি হলো সেট, অর্থাৎ একটা বৈশিষ্ট্যের ভিত্তি করে সাজানো কতগুলো বস্তু বা বিষয়ের সেটকেই, মানে সমাবেশকেই সেট বলা হয়। ইউনিভার্সাল সেট কাকে বলে? বা ইউনিভার্সাল সেটের আরেকটা নাম সার্বিক সেট, অর্থাৎ নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে সকল সংগ্রহকে, সকল একই বৈশিষ্ট্যের ভিত্তিতে সংগৃহীত সকল বস্তুর সমষ্টিকে সার্বিক সেট বলা হয়। উপসেট কাকে বলে? উপসেট হলো কোনো সেটের উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাকে উপসেট বলে। যেমন এখানে একটা সেট আছে 1 2 3 4 5, এখানে যদি আমি আরেকটা সেট নেই b = 4, তাহলে এই b = 4 এটা হলো উপসেট। তারপর ডি মর্গানের বিধি মাঝে মধ্যে আসে, যে ডি মর্গানের বিধিটি লেখো। ডি মর্গানের দুইটা বিধি আছে, একটা হলো এই 1 নম্বর হলো দুইটা সেট যদি a আর b হয় তাহলে ডি মর্গানের বিধি 1 নম্বর হলো কমপ্লিমেন্ট অফ a ইউনিয়ন b = a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট। আবার 2 নম্বর বিধি হলো কমপ্লিমেন্ট অফ a ইন্টারসেকশন b = a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট, এই দুইটা। তাহলে 1 নম্বর হলো কমপ্লিমেন্ট অফ a ইউনিয়ন b = a ইন্টারসেকশন b a কমপ্লিমেন্ট ইন্টারসেকশন b কমপ্লিমেন্ট, এবং 2 নম্বর হলো কমপ্লিমেন্ট অফ a ইন্টারসেকশন b = a কমপ্লিমেন্ট ইউনিয়ন b কমপ্লিমেন্ট। তারপর সংযোগহীন সেট কাকে বলে? সংযোগহীন সেট কাকে বলে? যদি দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান বা কমন উপাদান না থাকে তাহলে তাকে সংযোগহীন সেট বলে। এখানে একটা কোশ্চেন আছে খুবই সুন্দর, a = a, b হয়, তবে a স্কোয়ার নির্ণয় করো। এখানে a স্কোয়ার মানে a × b, আমরা a স্কোয়ারকে লেখা যায় a × b, মানে কার্টেশিয়ান গুণজের অঙ্ক। এখানে এর মান ab, আবার এই এর মান ab দিয়েছি, তাহলে এখানে জোড়া জোড়া সেট গঠন করতে হয়। তাহলে এই এর সাথে একবার a নিব, একবার b, অর্থাৎ a, আর একটা সেট a, b। তারপর এখানে হবে b এর সাথে এই যে b এর সাথে ab, আবার না b এর সাথে এই a, আবার b এর সাথে ab, এভাবে এটা গঠন করতে হয় কার্টেশীয় গুণজের অঙ্কের নিয়ম। তারপর আসি, এখানে একটা অঙ্ক আছে যে a = 2 4 6 8, এ সেটের কতটি উপসেট আছে? তাহলে উপসেট সংখ্যা নির্ণয়ের জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হলো 2n। উপসেট সংখ্যার সূত্র 2n। এখানে n হলো কোনো সেটের সদস্য সংখ্যা, তাহলে এই সেটের সদস্য সংখ্যা 2 4 6 8 অর্থাৎ 4টা, তাহলে 2 এর পাওয়ার 4, তাহলে 4 4 2 2 4, 4 2 8, 8 2 16, তাহলে এখানে 16টি হবে। এখন আসি শক্তি সেট কাকে বলে? শক্তি সেট
কোনো সেটের সকল উপসেট নিয়ে যে সেট গঠিত হয় সেই সেটকে বলে শক্তি সেট। অর্থাৎ কোনো সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যাবে সেই সেটগুলো নিয়ে যে সেট গঠিত হয় সেই সেটকে বলে উপসেট। ভেনচিত্র কি? সেট এবং সেটের বিভিন্ন কার্যক্রম যে আয়তাকৃতি বা বর্গাকৃতির চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয় তাকে ভেনচিত্র বলে। তাহলে সেট এবং সেটের বিভিন্ন কার্যক্রম যখন কোনো আয়তাকার বা বৃত্তাকার চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে ভেনচিত্র বলে। এখানে আরেকটা কোশ্চেন আছে, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট কত? এটা হবে সার্বিক সেট। এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হবে সার্বিক সেটের সমান। একটি প্রকৃত উপসেটের উদাহরণ দাও। প্রকৃত উপসেট কাকে বলে? যদি কোনো সেট অন্য কোনো সেটের উপসেট হয় এবং সেই উপসেটের কমপক্ষে একটা সদস্য মূল সেটের চেয়ে কম হয় তাহলে সেই উপসেটকে প্রকৃত উপসেট বলে। এখানে দেয়া আছে এ ও বি যদি দুটি সেট হয় এবং বি সেটের সমস্ত উপাদান এ সেটের অন্তর্ভুক্ত হয়, তবে এ সেটের সমস্ত উপাদান বি সেটে থাকবে না, তাহলে বি সেটকে এ সেটের উপসেট বলা হয়। এখানে আরেকটা দেওয়া আছে সাবসেট বের করার, এ ইকুয়াল 3 আর 4। এ সেটে কয়টি সাবসেট আছে? তাহলে ওই সূত্র প্রয়োগ করতে হবে 2 টু দি পাওয়ার n ইকুয়াল 2, এখানে সদস্য হচ্ছে 2টা, তাহলে 2 স্কোয়ার হবে 4, তাহলে 4টা সাবসেট আছে। পূরক সেট কাকে বলে? পূরক সেট হলো সার্বিক সেট। কোনো সেটের উপাদানগুলো সার্বিক সেটের উপাদান থেকে বাদ দেওয়ার পর যে উপাদানগুলো বাকি থাকে সেই উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাকে পূরক সেট বলে। আবার বলি, সার্বিক সেটের উপাদান থেকে কোনো সেটের উপাদানগুলো বাদ দেওয়ার পর যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাকে পূরক সেট বলা হয়। পূরক সেটকে এ কমপ্লিমেন্ট হিসাবে লেখা হয়। এটাও ইম্পর্টেন্ট। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেটের ভেনচিত্র অঙ্কন করো। এখানে এটা হলো কি সেট? এটা সংযোগ সেট, অর্থাৎ এ বি আর সি এর মধ্যে কিছু উপাদান থাকবে যেগুলো 3টা সেটের মধ্যে বিদ্যমান থাকে। তাহলে এ যদি এটা হয়, বি এটা, আর সি কে যদি এটা দ্বারা প্রকাশ করি তাহলে এই যে অংশটা দেখা যাচ্ছে এইখানে এইটা হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এইটা হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি সেটের ভেনচিত্র। এবার আসি অধ্যায় 3। অধ্যায় 3 প্রাথমিক স্থিতি ও বিশ্লেষণ। বাজার ভারসাম্য বলতে কি বোঝো? একটি নির্দিষ্ট দামে কোনো দ্রব্যের চাহিদা ও যোগান সমান হলে তাকে বাজার ভারসাম্য বলে। আমরা জানি যে দামের উপর চাহিদাও নির্ভর করে, যোগানও নির্ভর করে। তাহলে দামটা যদি নির্দিষ্ট হয় এবং চাহিদা এবং যোগান যদি সমান হয় তাহলে সেই দামকে বলে, সেই অবস্থাকে বলে বাজার ভারসাম্য। বাজার ভারসাম্য 2 প্রকার, একটা হলো আংশিক বাজার ভারসাম্য আর একটা হলো সামগ্রিক বাজার ভারসাম্য। এখানে আরেকটা অঙ্ক দেওয়া আছে, ভোগ অপেক্ষক সি ইকুয়াল 100 প্লাস 0.6 ওয়াই হলে প্রান্তিক ভোগ প্রবণতা কত? তাহলে প্রান্তিক ভোগ প্রবণতা নির্ণয়ের সূত্র হলো, এই যে প্রান্তিক ভোগ অপেক্ষককে আমরা যদি ওয়াই এর সাপেক্ষে অর্থাৎ পরিমাণের সাপেক্ষে অন্তর্কলন করি তাহলে প্রান্তিক ভোগ প্রবণতা বের হবে। এখানে এমপিসি ইকুয়াল ডেল বাই ডেল ওয়াই অফ সি, তাহলে সি এর মান হচ্ছে 100 প্লাস 0.6 ওয়াই। তাহলে এখানে 100টা হচ্ছে 100 জিরো হয়ে যাবে, এর সাথে কোনো ওয়াই নাই। আর এটা হচ্ছে স্বয়ংভূত ভোগ, এইখানে আছে 0.6 ওয়াই, এই 0.6 ওয়াই হলো এমপিসি অর্থাৎ প্রান্তিক ভোগ। তারপরের ইম্পর্টেন্ট কোনটা হয়, এখানে আরেকটা আছে যে সি ইকুয়াল 50 প্লাস 0.8 ওয়াই হলে সঞ্চয় অপেক্ষকটা লেখো। তাহলে সঞ্চয় অপেক্ষক নির্ণয়ের জন্য আমাদের মনে রাখতে হবে, আমরা জানি সঞ্চয় অপেক্ষক হলো ওয়াই মাইনাস সি, অর্থাৎ আয় থেকে যদি আমরা ভোগ ব্যয় বাদ দিই তাহলে আমরা সঞ্চয় পাবো। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ওয়াই মাইনাস সি অর্থাৎ ওয়াই এর মান, ওয়াই থেকে আমরা সি এর মান বাদ দিব। সি এর মান কী ছিল? 50 প্লাস 0.8 ওয়াই, তাহলে 50, আর এই মাইনাসের কারণে এই যে এই প্লাসটা মাইনাস হয়ে গেছে, মাইনাস 0.8 ওয়াই। তারপর ওয়াই, এই ওয়াই থেকে আমরা এই ওয়াই আর 0.8 এইটা থেকে আমরা কমন নিব ওয়াই, তাহলে কত যায়? অর্থাৎ 1 মাইনাস 0.8, তাহলে কি থাকে? এই -50 লিখেছি, আর এই ওয়াই থেকে 0.8 ওয়াই যদি বিয়োগ দেই তাহলে থাকে 0.2 ওয়াই। তাহলে এইটা হলো সঞ্চয় অপেক্ষক। তারপর আরেকটা আছে
সি ইকুয়াল 10 প্লাস 0.6 ওয়াই হলে প্রান্তিক সঞ্চয় প্রবণতা নির্ণয় করো। প্রান্তিক সঞ্চয় প্রবণতা নির্ণয় করতে বলছে। তাহলে এই আগে আমরা ভোগ অপেক্ষক থেকে সঞ্চয় অপেক্ষকটা বের করে নিব। এই যে সঞ্চয় অপেক্ষক বের করে নিয়েছে, অর্থাৎ ওয়াই থেকে সি বাদ দিলে যা থাকে সেইটা আমরা কি হলো সঞ্চয় অপেক্ষক। সঞ্চয় অপেক্ষক হলো -10 প্লাস 0.4 ওয়াই, এটা হলো সঞ্চয় অপেক্ষক। এখন এই যে সঞ্চয় অপেক্ষকটাকে আমরা ওয়াই এর সাপেক্ষে অন্তর্কলন করব। তাহলে এমপিএস হলো প্রান্তিক সঞ্চয় প্রবণতা ইকুয়াল ডেল বাই ডেল ওয়াই অফ এস, অর্থাৎ সঞ্চয়। তাহলে কত আসে এখানে ডেল বাই ডেল ওয়াই, আর সঞ্চয় হলো -10 প্লাস 0.4 ওয়াই। তাহলে এখানে ওয়াই এর সাথে যেটা থাকবে সেটাই হবে এমপিএস 0.4। তাহলে 0.4 হলো এমপিএস। তাহলে এখানে 10 নাম্বার আছে যে জিডি ইকুয়াল 20 - 2p অপেক্ষকে সর্বোচ্চ চাহিদার পরিমাণ কত? সর্বোচ্চ চাহিদার পরিমাণ কত? এখানে আসলে আছে জি হবে না, এখানে ডি আছে, ডিমান্ড ইকুয়াল 20 - 2p অপেক্ষকে সর্বোচ্চ চাহিদার পরিমাণ কত? আচ্ছা, সর্বোচ্চ চাহিদা কখন হয়? যখন কোনো জিনিসের দাম শূন্য হয়। দাম শূন্য হলে চাহিদা যত হবে ততই হবে সর্বোচ্চ চাহিদা। তাহলে এখানের পি এর মান আমরা যদি শূন্য দেই তাহলে 20 - 2 ইন্টু 0, তাহলে 0-র সাথে 2 গুণ করলে 0 হয়, তাহলে 20 থেকে 0 বিয়োগ করলে কত হবে? 20। তাহলে এই যে সর্বোচ্চ চাহিদা হলো 20 একক। তারপর আরেকটা আছে এখানে চাহিদা ও যোগান রেখার সাধারণ সমীকরণ। চাহিদা ও যোগান রেখার সাধারণ সমীকরণ অর্থনীতির ছাত্রছাত্রী হিসাবে আমাদের অবশ্যই এটা জানতে হবে। আমরা সবাই জানি যে চাহিদা ডি ইকুয়াল এ মাইনাস বিপি, এটা হলো সাধারণ সমীকরণ চাহিদার। আর যোগান সমীকরণ হলো এস ইকুয়াল -সি প্লাস ডিপি, এস ইকুয়াল -সি প্লাস ডিপি। দুটি দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা ঋণাত্মক হলে দ্রব্য দুইটা কী ধরনের? আড়াআড়ি স্থিতিস্থাপকতা, দুইটা দ্রব্যের ক্রস ইলাস্টিসিটি বা আড়াআড়ি স্থিতিস্থাপকতা যদি ঋণাত্মক হয় তাহলে দ্রব্য দুইটা হবে পরিপূরক দ্রব্য। পরিপূরক দ্রব্য যেই দ্রব্যটা একটা ছাড়া আর একটা ব্যবহার করা যায় না, যেমন হচ্ছে বাম পায়ের জুতা, ডান পায়ের জুতা, ইট, সিমেন্ট, এগুলো হলো পরিপূরক দ্রব্য। এরপর আসি অধ্যায় 4। অধ্যায় 4-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন, অপেক্ষক কাকে বলে? স্বাধীন চলক এবং অধীন চলকের মধ্যে নির্ভরশীলতার যে সম্পর্ক তার গাণিতিক প্রকাশকেই অপেক্ষক বলে। এই যে স্বাধীন ও অধীন চলকের নির্ভরশীলতার গাণিতিক সম্পর্কের গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। স্বাধীন ও অধীন চলকের নির্ভরশীলতার যে সম্পর্ক তার গাণিতিক প্রকাশকে অপেক্ষক বলে। অব্যক্ত অপেক্ষক, যে অপেক্ষকে স্বাধীন চলক আর অধীন চলক স্পষ্ট বোঝা যায় না তাকে অব্যক্ত অপেক্ষক বলে। একটা উদাহরণ দিই, যেমন ওয়াই প্লাস এক্স ইকুয়াল 5, এটা হলো না। এই যে অব্যক্ত অপেক্ষক, আমরা উদাহরণ দিই, আমরা যদি লিখি ওয়াই প্লাস এক্স ইকুয়াল 10, এখানে বোঝা যাচ্ছে না যে কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক। এক্সকেও আমরা স্বাধীন চলক ধরতে পারি, ওয়াইকেও আমরা স্বাধীন চলক ধরতে পারি। তাহলে এটা হলো অব্যক্ত অপেক্ষক। তারপর আসি ঢাল কি? ঢাল হলো কোনো সরলরেখার লম্ব অক্ষের পরিবর্তন এবং ভূমি অক্ষের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে। এটুকু লিখলেই হবে। কোনো রেখার লম্ব অক্ষের পরিবর্তন এবং ভূমি অক্ষের পরিবর্তনের অনুপাতকে ঢাল বলে। ঢাল নির্ণয়ের সূত্র, ঢাল ইকুয়াল লম্ব অক্ষের পরিবর্তন ভাগ ভূমি অক্ষের পরিবর্তন, এটাকে লেখা যায় ডেল ওয়াই বাই ডেল এক্স। তারপর আছে ছেদক কি? ছেদক কোনো রেখা কোনো অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে ছেদক বলে। ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি সমীকরণে সি কি নির্দেশ করে? এই সিটা নির্দেশ করে কোনো সমীকরণের এটা ছেদক নির্দেশ করে। ওয়াই ইকুয়াল এম সি সমীকরণে সি ছেদক নির্দেশ করে, আর এম এখানে চলকের সাথে যেটা আছে সেটা নির্দেশ করে ঢাল। তারপর আসি ওয়াই ইকুয়াল e⁴x অপেক্ষকের বিপরীত অপেক্ষক লিখো। এটা খুবই ইম্পর্টেন্ট। ওয়াই ইকুয়াল e⁴x এর বিপরীত অপেক্ষক হবে, আমরা লগ নিব। এখানে লগ নিলে আমরা x ইকুয়াল লগ e⁴y, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে ইম্পর্টেন্ট কি আছে? উদ্দেশ্যমূলক অপেক্ষক, এটা পড়ি। কোনো বিশেষ উদ্দেশ্যে যখন একটি অপেক্ষকের অন্তর্ভুক্ত চলকসমূহের কাম্যমান নির্ণয় করা হয় তখন তাকে উদ্দেশ্যমূলক অপেক্ষক বলে। অর্থাৎ যেই অপেক্ষকটার কাম্যমান নির্ণয় করা হয় সেটাই হলো উদ্দেশ্যমূলক অপেক্ষক। এই যে 10⁻³ অর্থাৎ 10³ ইকুয়াল 1000কে লগারিদমে প্রকাশ করো। এখানে ওয়াই ইকুয়াল
ওয়াই ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স যদি একটা সমীকরণ থাকে, এটাকে যদি আমরা লগে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি যে এক্স ইকুয়াল কী হবে, লগ এই যে এ, লগ এ, এই যে এ, এটাকে আমরা এখানে লিখব, আর এই যে এক্স আমরা এখানে লিখেছি, ওয়াইটা আবার এখানে চলে যাবে, এই যে এর উপর পাওয়ার হয়ে যাবে। তাহলে এখানে এই যে 10 কিউব ইকুয়াল 1000 আছে, তাহলে আমরা লগ যদি ব্যবহার করি তাহলে লিখতে পারবো লগের এখানে 10 দিব আর পাওয়ার দিব 10 এর পাওয়ার হবে 1000 ইকুয়াল 3 লেখা যায়। এভাবে লগারিদমে প্রকাশ করা যায়। এই যে এইটা যদি ইকুয়াল আমরা 3 দিই এখানে তাহলে হয়ে গেল। এখানে এইভাবে করে বলছে, অঙ্কটা এখানে একটু ভুল আছে। তারপর আসি এই যে এখানে ওয়াই ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স হলে এক্স সমান কত। তাহলে আমি বলছি যে এক্স যদি আমরা ব্যবহার করি, এক্স যদি আমরা এই পাশে লিখি তাহলে লগ ব্যবহার করার পর আমরা কি করব, এই যে এ ঠিক থাকবে লগের সাথে আর এর পাওয়ার হবে ওয়াই। এই যে তারপর কিউ ইকুয়াল 170 মাইনাস 10 পি, ফাংশনটির বিপরীত ফাংশন লিখো। বিপরীত ফাংশন কি, আমরা এখানে কিউটা অধীন চলক আছে, কিউটা আর পিটা স্বাধীন চলক আছে, তাহলে পিটাকে যদি আমরা অধীন চলক করি তাহলে সেটা বিপরীত ফাংশন হবে। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেট করব কিউ ইকুয়াল 170 মাইনাস 10 পি, এই 10 পিটা বাম দিকে আনলে প্লাস হয়ে গেছে, আর এইখানে এই এটা পুরোটাই এই যে 170 মাইনাস 170 রয়ে গেছে, আর এই কিউটা এই পাশে গিয়ে মাইনাস হয়ে গেছে। তাহলে এখন আমরা যদি পি এর মান বের করি, পি ইকুয়াল 170 মাইনাস কিউ ডিভাইডেড বাই 10, এইটা হলো বিপরীত অপেক্ষক। এখন এই 170কে আবার 10 দ্বারা ভাগ দেওয়া যায়, মাইনাস কিউকে আবার 10 দিয়ে ভাগ দিলে এই 0 আর 10 কেটে 0 কেটে যায়, তাহলে 17 মাইনাস কিউ বাই 10, এটা হলো বিপরীত অপেক্ষক। একটি নন লিনিয়ার অপেক্ষক লিখো। নন লিনিয়ার অপেক্ষক কি, বা অরৈখিক অপেক্ষক, যে অপেক্ষকের চলকের সূচক বা ঘাত সর্বোচ্চ 1 তাকে হচ্ছে লিনিয়ার অপেক্ষক বলে, আর যদি 1-এর অধিক থাকে তাহলে সেটা নন লিনিয়ার অপেক্ষক বলে। যেমন এখানে ওয়াই ইকুয়াল 5x স্কোয়ার প্লাস 10x প্লাস 100, এইটা হলো কি অপেক্ষক, নন লিনিয়ার অপেক্ষক। যে কোনো একটা অপেক্ষক আমরা দিতে পারি, ওয়াই ইকুয়াল টু 5x স্কোয়ার প্লাস 4 দিলাম তাও হবে। এখন বিপরীত অপেক্ষক কাকে বলে? বিপরীত অপেক্ষক কোনো একটা অপেক্ষকের স্বাধীন চলককে যদি অধীন চলক এবং অধীন চলককে স্বাধীন চলক করি তাহলে সেটাকে বিপরীত অপেক্ষক বলে। এই সিম্পলি লিখলেই হবে। 3 টু দি পাওয়ার 2x ইকুয়াল 81 থেকে x এর মান নির্ণয় করো। 3 টু দি পাওয়ার 2x এর মান, x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে এটাকে আমরা কিভাবে লেখা যায়, 3 টু দি পাওয়ার 2x ইকুয়াল 80। এখন 80কে আমরা 3 বেস ধরে আমরা ভাঙায় নিব। এই যে 81কে আমরা লিখতে পারি কত, 81কে লিখতে পারি 3 টু দি পাওয়ার 4, অর্থাৎ 3কে আমরা যদি 4 বার গুণ করি তাহলে 81 হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এই 3 এটা ভিত্তি, এইটাও ভিত্তি যদি সমান হয় তাহলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়। তাহলে আমরা লিখতে পারি 2x ইকুয়াল 4, তাহলে x ইকুয়াল 4 ভাগ 2 ইকুয়াল 2। তারপর সমপরাবৃত্তাকার অপেক্ষক। সমপরাবৃত্তাকার অপেক্ষক কাকে বলে? যদি দুইটা চলকের গুণফল একটা স্থির সংখ্যা হয় বা ধ্রুব সংখ্যা হয় তাহলে তাকে সমপরাবৃত্তাকার অপেক্ষক বলে। এই যে একটা উদাহরণ লিখতে পারি xy ইকুয়াল a বা xy ইকুয়াল 5, এইভাবে এটা। আবার y ইকুয়াল a বাই x, এটাও হবে, কারণ y ইকুয়াল যদি a হয় তাহলে y ইকুয়াল a বাই x লিখতেই পারি। তারপর আছে y ইকুয়াল ax স্কোয়ার প্লাস bx প্লাস c, কোন ধরনের অপেক্ষক? এই ক্ষেত্রে এখানে y ইকুয়াল ax স্কোয়ার প্লাস bx প্লাস c কোন ধরনের অপেক্ষক? এটা অবশ্যই দ্বিঘাত অপেক্ষক হবে, কারণ এই অপেক্ষকে কোনো চলকের সর্বোচ্চ ঘাত বা পাওয়ার বা সূচক হলো 2, এই জন্য এটাকে দ্বিঘাত অপেক্ষক বলে। লগারিদম অপেক্ষক কাকে বলে? যে অপেক্ষকে নির্ভরশীল চলকটি অর্থাৎ অধীন চলক স্বাধীন চলকের লগারিদম আকারে প্রকাশ করা হয় তাকে লগারিদম অপেক্ষক বলে। তারপর আছে ডোমেইন কি? কোনো অপেক্ষকের স্বাধীন চলকের মানের সেটকে ডোমেইন বলে। আবার বলি, কোনো অপেক্ষকে, এখানে একটা অপেক্ষক দেওয়া আছে y ইকুয়াল ফাংশন অফ x, এক্ষেত্রে x চলকের মানগুলোর সেটকে ডোমেইন বলে। এই ধরনের একটা ছিল যে e টু দি পাওয়ার x অপেক্ষকের বিপরীত অপেক্ষক নির্ণয় করি, তাহলে এখানে হবে কি xটা এখানে চলে যাবে আর লগের সাথে e বসায় এই yটাকে আমরা পাওয়ার হিসাবে দিব, তাহলে x ইকুয়াল লগ e টু দি পাওয়ার y। তারপর আর কি ইম্পর্টেন্ট আছে আসার মতো, এই যে এখানে
ওয়াই ইকুয়াল 4 - 2x সরলরৈখিক সমীকরণের ঢাল কত? আমরা এখানে মনে রাখবো যে ঢালের সূত্র ডেল ওয়াই বাই ডেল এক্স। এখানে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তর্কলন করব, ডেল বাই ডেল এক্স অফ ওয়াই ইকুয়াল, এখানে এক্স এর জায়গায় আমরা ওয়াই এর জায়গায় বসিয়ে দেবো 4 - 2x, এই যে 4 - 2x। এখন এক্স এর সাথে যে 2 আছে আর মাইনাস চিহ্ন, এই -2a হবে ঢাল, এটা হবে ঢাল। প্যারাবোলা বলতে কি বোঝো? কোনো নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট সরলরেখা হতে সমান দূরে অবস্থিত বিন্দুগুলোর সরল পথকে প্যারাবোলা বলে, সঞ্চার পথকে প্যারাবোলা বলা হয়। স্থির অপেক্ষক কাকে বলে? স্বাধীন চলকের বিভিন্ন মানে অধীন চলকের যদি একটি মাত্র মান পাওয়া যায় তাহলে তাকে স্থির। অধ্যায় 5 আসি। অধ্যায় 5 সমীকরণ কি? দুটি বীজগণিতিক রাশি যদি সমতা চিহ্ন দ্বারা যুক্ত থাকে এবং তা যদি চলরাশির এক বা একাধিক মানের জন্য সত্য প্রমাণিত হয় তাকে সমীকরণ বলে। 2x - 4 = 0, এটা একটা সমীকরণ। এখানে দেওয়া আছে ax² + bx + c = 0, এটা দ্বিঘাত সমীকরণের সূত্র। এই সমীকরণের সূত্র অনুসারে ax এর ফলাফল পাওয়া যাবে এই সূত্র অনুসারে -b ± √b² - 4ac / 2ac। এই যে এটা দ্বিঘাত সমীকরণের সূত্র। তারপর ইম্পর্টেন্ট কি আছে এখানে, এই যে লিমিট ডেল এক্স টেন্স টু 0, তাহলে ডেল ওয়াই বাই ডেল এক্স কত? আসলে ডেল এক্সের মান যদি 0-র কাছাকাছি যায় তাহলে এটা হবে এই ডেল ওয়াই বাই ডেল এক্স। ডেল ওয়াই বাই ডেল এক্স টেন্স টু, এখানে ডেল এক্স টেন্স টু 0 হলে এখানে হবে ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা লিখতে হবে। তারপর আসি 6 অধ্যায়। 6 অধ্যায় কী কী ইম্পর্টেন্ট আছে? 6 অধ্যায় এটা আছে যে কার্তেশিয়ান স্থানাঙ্ক পদ্ধতি কে উদ্ভাবন করেন? এখানে ফ্রান্সের গণিত শাস্ত্রবিদ রেনাটা কার্তেসিস কি আবিষ্কার করে? কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতি আবিষ্কার করেন। ফ্রান্সের গণিত শাস্ত্রবিদ রেনাটা কার্তেসিস কার্তেশিয়ান স্থানাঙ্ক পদ্ধতি আবিষ্কার করে। এখানে একটা অঙ্ক আছে যে x1 y1 এবং x2 y2 বিন্দুর দূরত্ব কত? এখানে এই দূরত্বের সূত্র আছে একটা, যে দুইটা বিন্দুর দূরত্ব ইকুয়াল, রুটের ভিতরে থাকবে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, অর্থাৎ ভুজদ্বয়ের অন্তরের বর্গের সাথে কোটিদ্বয়ের অন্তরের বর্গের যে ফল পাওয়া যাবে সেইটা রুট নিলে আমরা দুই বিন্দু দূরত্ব পাবো। এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, এই যে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হলে y = a, এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে y = a, আর y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ হবে x = n, যেখানে n হলো স্থির সংখ্যা। এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে y = mx, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx, এটা হলো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই যে এখানে একটা আছে y = 6 - 3x অপেক্ষকটির লম্ব অক্ষের ছেদক। লম্ব অক্ষের ছেদক কত হবে? একটা x অক্ষ আর একটা y অক্ষ। আমরা যদি y এর মান 0 ধরি, ওয়াইটা হবে লম্ব অক্ষ, অধীন চলকটা লম্ব অক্ষ, আর x হলো স্বাধীন চলক। অর্থাৎ y এর মান যদি 0 ধরি তাহলে আমরা x পাবো, আর x এর মান যদি 0 ধরি তাহলে y পাবো। তাহলে এখানে বলছে অপেক্ষকটির লম্ব অক্ষের ছেদক নির্ণয় করো, অর্থাৎ আমরা y এর মান বের করবো। এজন্য x-কে আমরা 0 দেবো, x এর মান 0। তাহলে x এর মান যদি 0 ধরি তাহলে 3 সাথে 0 গুণ করলে 0 হয়ে যায়, তাহলে 6 থেকে 0 বিয়োগ দিলে 6, অর্থাৎ y = 6, এই যে ছেদক। তারপর এখানে একটা আছে ভুজ ও কোটি কাকে বলে? এটা কত নম্বর অধ্যায়? 7 নম্বর অধ্যায়, যে ভুজ ও কোটি কাকে বলে। ভুজ ও কোটি কাকে বলে? লেখচিত্রে ভূমি অক্ষকে ভুজ এবং লেখচিত্রে লম্ব অক্ষকে কোটি বলে। এটা ভুজ ও কোটি কাকে বলে? লেখচিত্রের ভূমি অক্ষকে ভুজ বলা হয় আর লম্ব অক্ষকে বলা হয় কোটি। 2y + 3x = 10 সমীকরণটির ঢাল কত? এখানে ঢাল একটা সূত্র হলো যে এই ধরনের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে মাইনাস উপরে হবে লম্ব স্বাধীন চলকের সহগ ভাগ অধীন চলকের সহগ। তাহলে এখানে স্বাধীন চলকের সহগ আছে 3, তাহলে মাইনাস স্বাধীন চলকের সহগ হলো 3 আর অধীন চলকের সহগ হলো
2, তাহলে -3/2 এটার অ্যান্সার এটা। আর অথবা তোমরা যে এইভাবে যে করে রেখেছি এইভাবে করতে পারো। 2y + 3x = 10, তাহলে y আমরা অধীন চলক ধরে নিয়ে করেছি 10 - 3x, y এর মান হবে কত 10 - 3x/2, অতএব y = 5 - 3/2x। এখানে ঢাল del y/del x ইকুয়াল, এখানে y এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি 5 - 3/2x, তাহলে x এর সাথে আছে 3/2, এই 3/-3/2 হবে ঢাল। তারপর এখানে 3 নাম্বার দেখো, 3 নাম্বার দেওয়া আছে যে z ইকুয়াল ফাংশন অফ x1 x2, এর ক্ষেত্রে z এর মোট অন্তরক নির্ণয় করো। এখানে দুইটা স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের মোট অন্তরক। এখানে মোট অন্তরকের সূত্র হবে যে del z ইকুয়াল del/del x1 of z into x1 plus del/del x2 into z of z into x2। এটা del y/del x দ্বারা কি বোঝায়? del y বা del x দ্বারা কি অন্তরক সহগ নির্দেশ করে, অন্তরক সহগ নির্দেশ করে, অর্থাৎ x এর ক্ষুদ্র পরিবর্তনের ফলে y এর যে ক্ষুদ্র পরিবর্তন হয় সেটাকে del y/del x দ্বারা প্রকাশ করা হয়। অনমনীয় বিন্দু, অনমনীয় বিন্দু কি? কোনো অপেক্ষককে যদি আমরা কোনো অপেক্ষকের যদি আমরা রেখাচিত্রে প্রকাশ করি, তাহলে রেখাটি যদি রেখাটি যে বিন্দুতে উত্তল হতে অবতল বা অবতল হতে উত্তলতার দিকে মোড় নেয় তাকে অনমনীয় বিন্দু বলে। এখানে দেখি কি আছে, একটি গতিশীল রেখা তার সঞ্চার পথে যে বিন্দুতে উত্তল হতে অবতলতার পর্যায়ে অথবা অবতল হতে উত্তলতার পর্যায়ে পরিবর্তিত হয় সেই বিন্দুকে অনমনীয় বিন্দু বলে। এটা আমরা একটা চিত্রে দেখাতে পারি। এই যে দেখো, এইখানে একটা রেখা অঙ্কন করি, এই যে একটা বিন্দু, এই বিন্দুটাকে বলে অনমনীয় বিন্দু। এখানে এই রেখাটা এইখানে হয়েছে কি অবতল, আবার এই বিন্দু থেকে আবার উত্তল হওয়া শুরু করছে, তাহলে এই বিন্দুটাকে কি বলে? অনমনীয় বিন্দু। অনমনীয় বিন্দুর দুইটা শর্ত আছে, একটা হলো প্রাথমিক শর্ত আর একটা হলো পর্যাপ্ত শর্ত। প্রাথমিক শর্তটা কি? সেকেন্ড ডেরিভেটিভ ইকুয়াল 0 ধরতে হবে, 0 সেট। আর একটা পর্যাপ্ত শর্ত হলো থার্ড ডেরিভেটিভ নট ইকুয়াল 0, অর্থাৎ তৃতীয় মাত্রার যখন অন্তরকলন করব তখন ওইটা শূন্যের চেয়ে হয় বড় হবে অথবা ছোট হবে, তাহলে আমরা অনমনীয় বিন্দু পাবো। এই যে আরেকটা শর্ত আছে যে অনমনীয় বিন্দুর দ্বিতীয় শর্তটা হলো থার্ড ডেরিভেটিভ, অর্থাৎ তৃতীয় মাত্রার অন্তরকলন নট ইকুয়াল টু 0। এক্ষেত্রে তৃতীয় মাত্রার অন্তরকলনটা যদি শূন্য অপেক্ষা বড় হয় তাহলে অনমনীয় বিন্দুর ক্ষেত্রে এটা অপেক্ষকটি হবে অবতল হতে উত্তল। আবার যদি তৃতীয় মাত্রার অন্তরকলন এইখানে গ্রেটার দেনের জায়গায় যদি লেস দেন থাকে তাহলে অপেক্ষকটি হবে উত্তল হতে অবতল, এই আর কি। এখানে দেওয়া আছে যে del² / del x² অফ y গ্রেটার দেন 0, অপেক্ষকটি উত্তল না অবতল? এই ক্ষেত্রে অপেক্ষকটি যদি গ্রেটার দেন থাকে তাহলে হবে উত্তল, আর যদি লেস দেন থাকে তাহলে হবে অবতল। আংশিক অন্তরকলন, আংশিক অন্তরকলন কাকে বলে? একাধিক স্বাধীন চলকের সমন্বয়ে গঠিত কোনো অপেক্ষককে অন্যান্য চলককে স্থির রেখে যদি একটি চলকের সাপেক্ষে আমরা অধীন চলকের পরিবর্তন বিবেচনা করি বা নির্ণয় করি তাহলে তাকে আংশিক অন্তরকলন বলে। এই যে y ইকুয়াল 1/x ইকুয়াল x হলে, y ইকুয়াল 1/x হলে del y/del x সমান কত হবে? অর্থাৎ এটাকে আমরা অন্তর্কলন করতে হবে ওয়াইকে এক্সের সাপেক্ষে অন্তর্কলন। তাহলে এটাকে কি লেখা যায়? আমরা y ইকুয়াল 1/xকে লিখতে পারি সূচকের নিয়ম অনুসারে x⁻⁻1। তাহলে এখন যদি আমরা d/dx অফ y নির্ণয় করি তাহলে কি হবে? এই -y এর সাথে এই যে x এর পাওয়ার কত আছে -1, এখানে পাওয়ারটা যোগ হবে, -1 এর সাথে 1 যোগ করলে -2 হয়, -2 হবে। এই -2 এর অ্যান্সার। আবার এইটাকে লেখা যায় এই মাইনাসের কারণে লেখা যায় কি 1/x², এই তো এটা। তারপর এই সূত্রটা দেখি log a⁴m * log m⁴a ইকুয়াল কত? 1। এটা একটা সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে। এই যে u ইকুয়াল ফাংশন অফ x, v ইকুয়াল জেনারেল ফাংশন অফ x হলে del/del x অফ uv কত? এখানে অন্তর্কলনের ক্ষেত্রে গুণের সূত্র যেটা আমরা বলেছি সেটাই। তাহলে uv যদি u থাকে তাহলে প্রথমে যে কোনো একটার গুণের সাথে অপরটার অন্তর্কলন গুণ হবে। এখানে u * del/del x অফ v প্লাস হবে, সূত্রের প্লাস v * del/del x অফ u, এটা আমরা গুণের সূত্র যেটা সেটাই করব। তারপর 15 নাম্বার del/del x অফ e⁴x, এটা কত?
এই ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে যেটা ন্যাচারাল নাম্বার থাকে সেটা আমরা পুরোটা আগে বসাই দেবো, ই টু দি পাওয়ার এক্স বসিয়ে দিয়েছি, ই টু দি পাওয়ার এক্স, তারপরে এই পাওয়ার যেটা থাকবে সেইটার আবার এক্সের সাপেক্ষে অন্তর্কলন, ডেল বাই ডেল এক্স অফ এক্স। তাহলে ই টু দি পাওয়ার এক্স সম্পূর্ণ বসিয়েছি, আর এ এক্সকে এক্সের সাপেক্ষে অন্তর্কলন করলে এ হয়, এটাই অ্যান্সার। তারপর 8 নম্বর হলো কাম্য মান। কাম্য মান কাকে বলে? কাম্য মান ধারণাটি দ্বারা সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় মানকে বোঝায়। সর্বোচ্চ বা সর্বনিম্ন যে কোনো একটি মানকে কাম্য মান বলে। সর্বোচ্চ মানকেও কাম্য মান বলতে পারি, আবার সর্বনিম্ন মানকেও কাম্য মান বলা যায়। অপটিমাম শব্দের বাংলা পারিভাষিক শব্দ হলো বা প্রতিশব্দ হলো কাম্য। অপটিমাম মানে কাম্য। চরম মান কাকে বলে? কোনো অপেক্ষকে স্বাধীন চলকের মানের বিপরীতে অধীন চলকের যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান পাওয়া যায় সেটাই হলো চরম মান। চরম মান হলো সর্বনিম্ন মান অথবা সর্বোচ্চ মান। জেড ইকুয়াল ফাংশন অফ এক্স ওয়াই হলে স্যাডল বিন্দুর ক্ষেত্রে এফ এক্স এক্স আর এফ ওয়াই ওয়াই এর চিহ্নের প্রকৃতি বিশ্লেষণ করো। আমরা স্যাডল বিন্দুর শর্ত কি জানি? স্যাডল বিন্দুর ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত হলো এক্সের সাপেক্ষে অন্তর্কলন আর ওয়াইয়ের সাপেক্ষে অন্তর্কলন হবে 0, এটা প্রয়োজনীয় শর্ত। পর্যাপ্ত শর্ত কি হবে? পর্যাপ্ত শর্ত হলো এই যে এক্সের সাপেক্ষে দ্বিতীয় মাত্রার অন্তর্কলন আর ওয়াইয়ের সাপেক্ষে দ্বিতীয় মাত্রার অন্তর্কলন, এই দুইটার মান হবে বিপরীত, অর্থাৎ একটা প্লাস হলে আরেকটা মাইনাস, একটা মাইনাস হলে আরেকটা প্লাস, এরকম। আর অতিরিক্ত একটা শর্ত হলো, সেটা হলো এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই, এই দুইটার গুণফল থেকে কি হবে, এক্স আর ওয়াইয়ের যে অন্তর্কলন, এক্স আরআরই অন্তর্কলন যেটা ফাংশনকে আরআরই অন্তর্কলন যেটা পাবো সেইটার বর্গ বিয়োগ দিয়ে যেই মানটা আসবে সেটা শূন্য অপেক্ষা ছোট হবে। এই যে ওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স ওয়াই অপেক্ষকটি সর্বোচ্চকরণের শর্ত। তাহলে দুইটা স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে সর্বোচ্চকরণের শর্ত, প্রথম শর্ত হলো এফ এক্স ইকুয়াল 0, এফ ওয়াই ইকুয়াল 0, আর পর্যাপ্ত শর্ত হলো এফ এক্স এক্স লেস দেন 0 আর এফ ওয়াই ওয়াই লেস দেন 0, অর্থাৎ একই চিহ্ন যুক্ত হবে। আর অতিরিক্ত শর্ত হলো এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই এর উপর হোল স্কয়ার, এই দুইটার বিয়োগফল হবে গ্রেটার দেন 0। তারপর আসি, এখানে দেওয়া আছে এই যে কপ-ডাগলাস উৎপাদন অপেক্ষকে, অর্থাৎ কিউ ইকুয়াল এ ইন্টু কে টু দি পাওয়ার আলফা এল টু দি পাওয়ার বিটা ধ্রুবকে, এই ধ্রুবকের ক্ষেত্রে, এই অপেক্ষকের ক্ষেত্রে ধ্রুবক এ দ্বারা কি বোঝায়? এ হলো প্রযুক্তি জ্ঞান বা দক্ষতা পরামিতি, মানে এ হলো প্রযুক্তি জ্ঞান বা দক্ষতা পরামিতি। তাহলে কপ-ডাগলাস উৎপাদন অপেক্ষকে এ দ্বারা প্রযুক্তি জ্ঞান বা দক্ষতা পরামিতি নির্দেশ করে। কখন ল্যাগ্রেঞ্জ অপেক্ষক ব্যবহার করা হয়? ল্যাগ্রেঞ্জ অপেক্ষক যখন উদ্দেশ্যমূলক অপেক্ষক এবং শর্তযুক্ত অপেক্ষক একত্রে করে যে অপেক্ষক গঠন করা হয় তাকে ল্যাগ্রেঞ্জ অপেক্ষক বলে। এখন উপযোগ অপেক্ষক এবং ভোক্তার বাজেট সমন্বয়ে বৃহত্তর অপেক্ষক তৈরি করার সময় ল্যাগ্রেঞ্জ অপেক্ষক ব্যবহার করা হয়। ওয়াই ইউ ইকুয়াল ফাংশন অফ এক্স ওয়াই অপেক্ষক সর্বনিম্নকরণের দ্বিতীয় শর্তটি লেখো। তাহলে সর্বনিম্নকরণের দ্বিতীয় শর্ত এটা হবে কি, f11 গ্রেটার দেন 0 আর f22 গ্রেটার দেন 0, এবং f11 ইন্টু f22 থেকে বিয়োগ যাবে f12 এর উপরে স্কোয়ার। এইটার মান, পুরোটার মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এই শর্তটা পূরণ হবে। স্যাডল বিন্দু কি? মানে একাধিক স্বাধীন চলক বিশিষ্ট অপেক্ষকের ক্ষেত্রে যে বিন্দুতে চরম মান পাওয়া যায় না বা চরম মান পাওয়া যাবে কি না সেটাও বোঝা যায় না, সেই বিন্দুটাকে বলে স্যাডল পয়েন্ট।